প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আপনাদের সাথে আছি মৃন্ময়, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। এখন খবর বিস্তারিত। প্রচুর পরিমাণে অবৈধ ফ্যান্সি ডিল সহ এক নেশা কারবারিকে আটক করল পুলিশ। ঘটনা ধর্মনগরের জেলাশাসক অফিস কার্যালয় সংলগ্ন এলাকায়। জানা যায় ওই নেশা কারবারির নাম রিন্টু দাস। বর্তমানে সে পুলিশি হেফাজতে রয়েছে। সোমবার আনুমানিক ৯টা নাগাদ এলাকাবাসীর সহযোগিতায় অবৈধ প্রচুর ফ্যান্সি ডিল সহ রিন্টু দাস নামের এক কুখ্যাত নেশা কারবারিকে আটক করল ধর্মনগর থানার পুলিশ। ঘটনা ধর্মনগর অফিস টিলা জেলাশাসক অফিস কার্যালয় সংলগ্ন এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক আইপিএস কান্তা জাহাঙ্গীর। অভিযোগ, ধৃত নেশা কারবারি রিন্টু দাস দীর্ঘদিন ধরেই বিভিন্ন অবৈধ নেশা সামগ্রী পাচারের সাথে যুক্ত ছিল। বেশ কয়েকদিন যাবৎ ধর্মনগর মহকুমায় পুলিশি জালে ধরা পড়ছে বেশ কয়েকজন নেশা কারবারি। কখনো নেশার ট্যাবলেট ইয়াবা, তো কখনো নেশার কফ সিরাপ অ্যাসকপ সমেত। তা থেকে বোঝাই যায় যে সমগ্র উত্তর জেলা জুড়ে রমরমিয়ে চলছে নেশার সাম্রাজ্য। তবে মানুষের অভিমত, এই সাম্রাজ্য দমনে জেলায় পুলিশি তৎপরতা আরও বাড়ানো দরকার। যদিও মাঝে মধ্যে জেলার পুলিশ সুপারের নেতৃত্বে কিছু নেশা বিরোধী অভিযান চললেও পুলিশ প্রায় শীত ঘুমেই কাটান অধিকাংশ সময়। আর এই সুযোগকে কাজে লাগিয়ে যুবকেরা নেশার পেশায় মত্ত। স্থানীয় এলাকাবাসীদের খবরের ভিত্তিতে উত্তরের জেলাশাসকের অফিস কার্যালয় সংলগ্ন এলাকার একটি গলিপথ থেকে 228 বোতল নেশাজাতীয় অ্যাসকপ কফ সিরাপ সমেত এক দাগি আসামি নেশা কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় ধর্মনগর থানার পুলিশ। ধৃত নেশা কারবারি রিন্টু দাসের বাড়ি ঊনকোটি জেলার কৈলা শহরে। দীর্ঘদিন যাবৎ ধর্মনগর আলগাপুর রোডে ভাড়া বাড়িতে থাকে সে। জানা গেছে, পূর্বেও নেশাজাতীয় কার্যকলাপের সাথে জড়িত থাকা সহ একাধিক চুরির মামলার দায়ে পুলিশ তাকে বহুবার গ্রেপ্তার করেছিল। এখনও বিভিন্ন থানায় তার নামে একাধিক মামলা রয়েছে। বিগত দিনেও সে বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার হওয়ার পরে থানা থেকে ছাড়া পেয়ে আবারও সে বিভিন্ন ধরনের নেশাজাতীয় বাণিজ্যে লিপ্ত হয়ে পড়ে। বর্তমানে সে পুলিশি জেরায় ধর্মনগর থানার হেফাজতে রয়েছে। সূত্রের খবর, বাপ্পা নামের এক কুখ্যাত নেশা কারবারির জন্যই কাজ করত রিন্টু দাস। এর আগেও বহুবার গ্রেপ্তার হয়ে পুলিশি জেরায় বাপ্পার নাম বলেছিল রিন্টু দাস, কিন্তু বাপ্পা নামের ওই নেশা সাম্রাজ্যের বেতাজ বাদশাকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি এখনও। অভিযান সম্বন্ধে ধর্মনগরের মহকুমা পুলিশ আধিকারিক আইপিএস কান্তা জাহাঙ্গীর জানান, रेड में 3 बैग एक पर्सन से पकड़े जिसका नाम रिंटू दास है, और उसमें 228 फैंसी ड्रिल बरामद की है। आप लोग पकड़ाए या पब्लिक पकड़ कर दिया है? पब्लिक ने भी हेल्प की है, पब्लिक ने इन्फॉर्मेशन दी, पब्लिक ने पकड़ा, उसके बाद में पुलिस ने आके ब्लैक मार्केट में इसमें इसका दाम कितना होगा? मैडम, हम लोग देख रहे हैं बहुत दिन से ऐसे बहुत रेट हुआ है कि पब्लिक पकड़ के देता है, आप लोग फिर जाके यहाँ से सीज नहीं, करता कई है। जगह पे पुलिस खुद भी करी है, एसपी सर खुद इसमें काफी इनिशिएटिव ले मैडम, रहे अभी तो हैं। देखा और जा रहा है SPी कि टाउन के मेन टाउन के ऊपर ही ऐसा नारकोटिक्स का जो डीलिंग है वो हो रहा है, उसके बारे में क्या बोलेंगे? अगर डीलिंग हो रहा है तो उसको पकड़ा भी तो जा रहा है। एसपी सर काफी कुछ इनिशिएटिव ले रहे हैं, खुद पकड़ रहे हैं, एनडीपीएस की काफी रेड की जा रही है। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। ফাঁসিতে ঝুলে আত্মহত্যা এক গৃহবধূর। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন ভিতরগুল গ্রামে। এই ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে গোটা এলাকায়। বছর দিন আগে লালচোরা এলাকার রেজওয়ানা পারভিন নামের এক যুবতী প্রেম করে বিয়ে করে বিতলগুল গ্রামের আব্দুল হকের ছেলে কয়েজ আহমেদকে। দাম্পত্য জীবনে শ্বশুরবাড়ির লোকেদের সাথে কোনো সমস্যা না হলেও স্বামীর সাথে প্রায়ই ঝগড়া করতেন বলে জানা যায়। লকডাউনে ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে পড়ায় আর্থিক অভাব অনটনের মধ্যে দিন কাটাচ্ছেন স্বামী কয়েজ আহমেদ। তাই রোজগারের উদ্দেশ্যে গত 12ই ডিসেম্বর বেঙ্গালুরু পাড়ি দেন কয়েজ। এতে স্ত্রী রেজওয়ানার মতামত ছিল না। তার কথা ছিল দেশে কোথাও কাজের সন্ধান বের করতে। কয়েজ আহমেদ রাজু বেঙ্গালুরু যাওয়ার মাত্র 8 দিন হয়েছে। রবিবার সকালে রেজওয়ানা এবং কয়েজের মধ্যে দীর্ঘক্ষণ ফোনে কথা হয়। তারপর লেপামুছার কাজও করেন রেজওয়ানা। কিন্তু বেলা 1:30 নাগাদ শ্বশুর শাশুড়ি ঘরে না থাকার সুযোগে রেজওয়ানা নিজ রুমে ফ্যানের মধ্যে ওড়না দিয়ে ফাঁস লাগেন। ঠিক ওই সময় রেজওয়ানার শ্বশুর শাশুড়ি ঘরে এসে দেখতে পান পুত্রবধূর ঘরের দরজা বন্ধ। পাশের দরজা দিয়ে দেখতে পান রেজওয়ানা ঝুলন্ত অবস্থায়। তখনও মৃত্যু হয়নি তার। সাথে সাথে নামিয়ে নেন তারা, কিন্তু হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু হয় রেজওয়ানার। চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা ছুটে আসেন। খবর দেওয়া হয় কদমতলা থানায়।
ওসি কৃষ্ণধন সরকার দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য কদমতলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠিয়ে দেন। পুলিশ রেজওয়ানার মোবাইল ফোনটি জব্দ করেছে। মোবাইল অফ থাকার ফলে তেমন তথ্য সংগ্রহ করতে পারেনি কদমতলা পুলিশ। সোমবার টেকনিশিয়ান দিয়ে মোবাইল অন করা হবে বলে জানা গেছে। আগামীকাল ময়নাতদন্তের পর পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হবে। কোনো পক্ষ এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করেনি। স্বামীর সাথে উত্তেজিতভাবে কথা বলে এই অঘটন না অন্য কিছু, এ নিয়ে বিতর্গুল গ্রামে চাঞ্চল্য বিরাজ করছে। ওর বাড়ি বরগুল, আমার ছোটো বোন। তো ওর আজ থেকে প্রায় 14-15 মাস আগে ওর বিয়ে হয়েছিল। মোটামুটি সামাজিকতা মেনেই ওদের পছন্দ মতো বিয়েটা হয়েছিল। তো বিয়ের পরবর্তী সময়ে ওদের যা সব কিছু ফ্যামিলির বিষয়বস্তু সব কিছু ঠিকঠাকভাবেই চলছিল, তেমন কোনো সমস্যা ওদের আমরা পাইনি। ওই রিসেন্ট তো ওই 2-3 দিন এর মধ্যে হয়তো ওদের স্বামী স্ত্রীর মধ্যে কিছু একটা হয়েছে। এটা এত যে জটিল কোনো আকার নেই সেরকম কোনো ব্যাপার হয়তো ছিল না। তো কাল হঠাৎ আমরা যে খবর পেয়েছি যে এরকম সুইসাইড করেছে, তো যাওয়ার পর আমরা তো ওই যে যাওয়ার পরে তো ওইগুলো আমরা দেখছি যে স্যাররাও, আমরা থানাতে ইনফরমেশন দিয়ে তারপর আমরা গিয়ে, তো স্যাররাও দেখেছে, থানার অফিসার যারা ছিল বা আমরাও দেখেছি। তখন মানে আপাতত দৃষ্টিতে সুইসাইড মনে হলে এখানে আমরা সুইসাইডের তেমন কোনো লক্ষণ আমরা পাই না। তো এখানে আমাদের মনে হচ্ছে যে এর ভেতরে অন্য কোনো একটা ষড়যন্ত্র নিহিত আছে। তো এটা হয়তো হত্যা করা হয়েছে আমার ছোটো বোনকে। তো মানে ওখানে বডি কোথায় আছে? এখন বডি মর্গে পোস্টমর্টম হচ্ছে, স্যাররা ইনভেস্টিগেশন করছে। তো পোস্টমর্টমের পরে আমরা মানে রিয়েল রিজনটা আমরা হয়তো পেয়ে যাব। আচ্ছা, এই ব্যাপারে থানাতে কোনো কমপ্লেন করেছেন? হ্যাঁ, অবশ্যই আমরা থানাতে কমপ্লেন করেছি, ওদের বিরুদ্ধে করেছি, কারণ আমাদের সন্দেহ আছে। আর বডিটা দেখার পরে আমাদের মনে হয়নি যে এটা কোনো সুইসাইড বা, এবং অনেক যারা বিশেষজ্ঞ ওদের ওই মতামত আমরা অনেক নিয়েছি। তো ওরা বলছে যে না, এটা কোনো সাধারণ সুইসাইডের মতো ঘটনা নয়। প্রশাসনের কাছে আমার অনুরোধ যে এই ঘটনাটার সুষ্ঠু এবং সঠিক তদন্ত হোক। যারা দোষী তারা মানে ওদের দোষ অনুযায়ী ওদের সাজা প্রাপ্তি হোক। নির্দোষ কাউকে আমরা মানে এই কেসে জড়াতে চাই না। তো 20 বছরের মহিলা, ওর বাপার বাড়ি বরগুল, এখানে বিতর্গুল বিয়ে হয়েছে খায়েজ আহমেদের সাথে। তো মহিলা বিয়ে 18 মাস হয়েছে বিয়ে হয়েছে, ওর বয়সও 20 বছর। প্রায় সময় ওর হাজব্যান্ড বা অন্যান্য পরিবারের লোকরা নাকি ওর উপরে টর্চার করতো। বিভিন্ন ইস্যু নিয়ে হাজব্যান্ড ওয়াইফের ভিতরে প্রায় সময় মোবাইলে খুব ঝগড়া হতো। ওর হাজব্যান্ডও গত এই মাসে 12 তারিখ চলে গেছে ব্যাঙ্গালোর। ওদের মধ্যে খুব তিক্ততা বেড়ে যায়, জিনিসটা খুবই লুকায় ছিল। এবং মেয়ে পক্ষের বাবার বাড়ির বক্তব্য হলো যে জিনিসটা, মানে মেয়ের বাবা রশিদ আহমেদের বক্তব্য হলো কোনো কিছু আমাদের কাছে করছে না। তবে আমরা একবার জানছি যে এরা খুব বিভিন্ন ব্যাপারে নিয়ে টর্চার করে এবং এই জিনিসটা তারা লুকিয়ে রাখছে, কইছে না, এরকম অভিযোগ আমরা পাইছি। তো গতকালকেও তারা অনেক কনভারসেশন ফোনে হয়েছে যে একজন গালিগালাজ এরকম ছোট বিভিন্ন রকম ইস্যু নিয়ে তিক্ততা এমন বেড়ে যায় যে লাস্টে ওদের মেয়ে গতকালকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। পরবর্তীতে আমরা বডিটাকে শিফট করেছি হাসপাতালে। আমরা একটা ইউডি কেস নিয়ে গতকাল আমরা তদন্ত করেছি, 18 নম্বর ইউডি কেস। পরে আজকে তাদের কাছ থেকে যে মেয়েটা মারা গেছে তার বাবা রশিদ আহমেদ বরগুল বাড়ি একটা ফ্রেশ কমপ্লেন দিয়েছে তারা 4 জনের বিরুদ্ধে। মেয়ের শ্বশুর, শাশুড়ি, হাজব্যান্ড এবং আরেকজন দেওয়ারের নামে আমরা যথারীতি মামলা নিয়েছি। ধারা 306-34 IPC-তে আমরা মামলা নিয়েছি, কেস নাম্বার 72। তো এখন 2 জন লোককে আমরা আপাতত ডিটেইন করেছি। একটা হলো ছেলের ভাই সোহেল আহমেদ, আর হচ্ছে ছেলের বাবা আব্দুল হককে। ইনভেস্টিগেশন জাস্ট শুরু হয়েছে, বাকিটা ধীরে ধীরে আমরা যখন পাবো আরও এটা ইনভেস্টিগেট করব। কদমতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। কৃষি দপ্তরের উদ্যোগে সোমবার থেকে কদমতলা সরসপুরে শুরু হয়েছে শীতকালীন সবজি চাষের উপর কৃষক পাঠশালা ও প্রদর্শনী চাষের প্রশিক্ষণ শিবির।
কদমতলা ব্লক কৃষি দপ্তরের উদ্যোগে শীতকালীন সবজি চাষের উপর কৃষক পাঠশালা এবং প্রদর্শনী চাষের প্রশিক্ষণ শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সরসপুর ঠেকনি এলাকাতে। এই এলাকার প্রায় অধিকাংশ মানুষজনই সবজি চাষের উপর নির্ভরশীল। সেই দিকে লক্ষ্য রেখে কৃষি দপ্তরের এই বিশেষ উদ্যোগ। সোমবার এই কৃষি প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন উত্তর জেলা কৃষি উপ অধিকর্তা, কৃষি তত্ত্বাবধায়ক, উত্তর ত্রিপুরা জেলার সহ সভাধিপতি, কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, সরসপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান VLW সুভাষ দাস, কদমতলা মণ্ডল সভাপতি রাজা ধর সহ অন্যান্যরা। 25 জন নির্বাচিত কৃষক প্রতিনিধিদের নিয়ে শীতকালীন এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। মূলত কৃষকরা তাদের ফসল উৎপাদনে কি কি পদ্ধতি ব্যবহার করে সবজি চাষে স্বাবলম্বী হবে এ বিষয়গুলোর উপর আলোচনা করেন কৃষি অধিকর্তা সহ উপস্থিত জনপ্রতিনিধিরা। ফার্ম স্কুল এই যে কনসেপ্টটা, এটা কিন্তু খুব একটা মানে আমাদের কৃষকদের জন্য প্রচন্ড উপকারী একটা কনসেপ্ট। মানে হাতে কলমে আপনাদের যে সমস্ত সমস্যাগুলি আছে সেগুলিকে সমাধান করার জন্য একটা পন্থা। এই পন্থা আমাদের সারা রাজ্যেই চলছে, এখানেও শুরু হয়েছে। জানি না এর আগে আপনাদের এই ধরনের ফার্ম স্কুল খোলা হয়েছিল কিনা। এটা অনেকদিন ধরে চলবে। আমাদের এগ্রিকালচারের যারা এক্সপার্ট আছেন ওনারা আসবেন, এসে আপনাদের সঙ্গে বসে আপনাদের সমস্যাগুলি সমাধান করবেন। ওনারা যদি সমস্যার সমাধান না করতে পারেন, সমস্যা যদি ওনাদের আয়ত্তের বাইরে থাকে, তাহলে সেটা আমাদের হেডকোয়ার্টারে, মানে আমাদের যে ডাইরেক্টরেট আছে ওখানে আমরা নিয়ে যাব। সেখান থেকে আপনাদের হাতে যাতে সমস্যা সমাধান হয় সেই ব্যবস্থা আমরা করব। কৃষি বিষয়ে এতক্ষণ আপনারা অনেক কিছু শুনেছেন। আমাদের কৃষক ভাইরা এখান থেকে উঠে এসে ওনাদের বিভিন্ন বিষয়ের উপর অভিজ্ঞতা শেয়ার করেছেন। আমি সবাইকে অভিনন্দন জানাই। কদমতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। বাগবাসা বিধানসভার শনিছড়া এলাকায় রবিবার অনুষ্ঠিত হল বাগবাসা বিধানসভার সকল বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে শারদীয়া ও দীপাবলির শুভেচ্ছা বিনিময় সভা। প্রদীপ প্রজ্বলন করে এই সভার উদ্বোধন করেন বাগবাসা বিধানসভার বিজিত প্রার্থী তথা ওবিসি মোর্চার প্রদেশ সম্পাদক যুবনেতা প্রদীপ কুমার নাথ। সোমবার উত্তর ত্রিপুরা জেলার বাগবাসা বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হল শারদীয়া এবং দীপাবলির শুভেচ্ছা বিনিময় সভা। বাগবাসা শনিছড়া এলাকায় অনুষ্ঠিত হয় এই শুভেচ্ছা বিনিময় সভা। প্রথমে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ করেন বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিজিত প্রার্থী তথা ওবিসি মোর্চার প্রদেশ সম্পাদক প্রদীপ নাথ। তাছাড়া উপস্থিত ছিলেন বাগবাসা বিধানসভা কেন্দ্রের পঞ্চায়েত স্তর থেকে শুরু করে বুথ সভাপতি, পৃষ্ঠা প্রমুখ এবং দলীয় কার্যকর্তাগণ। শারদীয়া এবং দীপাবলির শুভেচ্ছা বিনিময়ে বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি প্রদীপ নাথ রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের নানা উন্নয়নমুখী কর্মকাণ্ড তুলে ধরেন। প্রধান অতিথি আরও বলেন, করোনা অতিমারির ফলে দীর্ঘ 7 মাস দলীয় কর্মযজ্ঞ থেকে স্বাস্থ্যবিধি মেনে দূরে থেকেছিলেন তিনি। বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়াতেই কর্মযজ্ঞে সামিল হয়েছেন বাগবাসা বিধানসভা কেন্দ্রের দলীয় কর্মকর্তাগণ। সোমবার শুভেচ্ছা বিনিময় সভায় বিজেপি দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়বার মতো। তবে আশ্চর্যের বিষয়, সোমবার শারদীয়া এবং দীপাবলির শুভেচ্ছা বিনিময় সভায় মণ্ডল স্তরীয় কোনো কার্যকর্তাদের দেখা যায়নি। সূত্রের খবর, কিছুদিন আগে বাগবাসা মণ্ডলে নানা অনিয়ম দুর্নীতির কারণে মণ্ডলের সাধারণ সম্পাদককে বহিষ্কার করা হয়েছে। সুতরাং বাগবাসা মণ্ডলের কার্যকলাপে বিজেপি দলের কর্মী সমর্থকদের মধ্যে মণ্ডলের ভাবমূর্তি নিয়ে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তবে কান পাতলেই বাগবাসা মণ্ডলের মণ্ডল সভাপতি থেকে শুরু করে জেলা স্তরের বিজেপি দলের এক নেতা নানা দুর্নীতির সঙ্গে জড়িত থাকবার অভিযোগ উঠে আসে। আর সোমবার শারদীয়া এবং দীপাবলির শুভেচ্ছা বিনিময় সভায় মণ্ডল স্তরীয় কোনো কার্যকর্তাদের দেখা না যাওয়াতে স্বাভাবিকভাবেই জনগণের অভিযোগ এবং প্রত্যাখ্যানের বিষয়টুকু আর বলার অপেক্ষা রাখে না।
সুতরাং প্রাথমিকভাবে বাগপাশা বিধানসভা কেন্দ্রের স্থানীয় জনগণ বাগপাশা মণ্ডলের কার্যকলাপে মুখ ফিরিয়ে নিয়েছেন তা এক প্রকার খুল্লমখুল্লা সোমবারের শুভেচ্ছা বিনিময় সভা থেকে। 55 বাগবাসা বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা মিলে আমরা বিজয়া এবং শুভ দীপাবলির শুভেচ্ছা বিনিময়ের এবং আলোচনা সভার একটা অনুষ্ঠান রেখেছিলাম। সেখানে আমরা সমস্ত গ্রামের প্রধান, উপপ্রধান, বুথ সভাপতি, পৃষ্ঠা প্রমুখ থেকে শুরু করে ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কার্যকর্তা সবাইকে আমরা নিমন্ত্রণ করেছি। প্রায় 1000 জনগণ আজকে এখানে উপস্থিত হয়েছেন। আমরা সবাই কোভিড অতি মহামারীর জন্য দীর্ঘ 7 মাস আমরা কোনো বড় অনুষ্ঠান করতে পারিনি, কারণ স্বাস্থ্য নিয়মবিধি মেনে আমরা করতে পারিনি। তাই আজ আমরা একত্রিত হয়েছি বাগবাসা মণ্ডলের অন্তর্গত নদিয়াপুর শনিছড়া গ্রামের নির্মল সিংহ মহোদয়ের বাড়িতে। প্রায় সবাই এখানে আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন এবং আজকে আমরা দীর্ঘদিন পর ভারতীয় জনতা পার্টির বাগবাসা মণ্ডলের 1000 একনিষ্ঠ কার্যকর্তা আমরা একত্রিত হয়েছি এবং এখানে একটা আমরা অনুষ্ঠান করেছি, খুব সুন্দর হয়েছে। সবাই আমাদের ডাকে সাড়া দিয়েছেন, তাই আমরা সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ। চুরাইবাড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। উত্তর ত্রিপুরা জেলা জমিয়ত সংগঠনের উদ্যোগে সোমবার কদমতলা নটরাজ মঞ্চে অনুষ্ঠিত হল গরিব দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কদমতলা ব্লকের চেয়ারম্যান সুব্রত দেব সহ অন্যান্যরা। জমিয়ত উলেমায়ে হিন্দ সম্পূর্ণ একটি অরাজনৈতিক সংগঠন। গোটা দেশব্যাপী সামাজিক বিভিন্ন কর্মসূচিতে বেশ সুনাম অর্জন করতে পেরেছে এই সংগঠন। দল, মত, জাতি, ধর্মের ঊর্ধ্বে প্রতিনিয়ত অসহায় মানুষদের সাহায্যে পাশে দাঁড়ায় এই সংগঠনটি। গোটা দেশের সঙ্গে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন মহকুমায় শীতকালীন কর্মযজ্ঞ চলছে এই সংগঠনের। তারই অঙ্গ হিসেবে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা বাজার সংলগ্ন নটরাজ মঞ্চে সোমবার অনুষ্ঠিত হল গরিব দোস্তদের মধ্যে শীত বস্ত্র অর্থাৎ কম্বল বিতরণ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন কদমতলা ব্লক চেয়ারম্যান সুব্রত দেব, পঞ্চায়েত সমিতির সদস্য আব্দুল খালেক, এলাকার বিশিষ্ট সমাজসেবক শুভাশিস সেনগুপ্ত, জমিয়ত রাজ্য সাধারণ সম্পাদক এনাম উদ্দিন, শিক্ষক আলী হোসেন, অসম রাজ্য অতিরিক্ত সাধারণ সম্পাদক মাহবুব হাসান, সংগঠনের জেলা কমিটির সক্রিয় সদস্য আমির হোসেন সহ অন্যান্য সদস্যরা। সারা ভারতবর্ষে এই সংগঠন এলাকার মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সর্ব অংশের মানুষের জন্য ওনারা এগিয়ে এসেছেন। আমার বিশ্বাস, আশা রাখছি আগামী দিনে ঠিক এইভাবে আমরা আরো বড় আকারে মানুষের জন্য, গরিব অংশের মানুষের জন্য এই সংগঠন যাতে আরো ব্যাপকভাবে এগিয়ে আসতে পারে সেই উদ্যোগটা গ্রহণ করবে। পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে আশ্বস্ত করছি, আপনারা যেখানে যখন এই ধরনের সভা করবেন মানুষের জন্য, আমি ব্যক্তিগতভাবে, আমাদের চেয়ারম্যান সাহেব ব্যক্তিগতভাবে আপনাদের সাথে থাকবো। এদিন জাতি ধর্ম নির্বিশেষে সকল অংশের দুস্থদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়। মূলত সমাজের বিভিন্ন ধনী ব্যক্তিদের কাছ থেকে বিভিন্নভাবে সাহায্য নিয়েই এই সামাজিক কর্মসূচি পালন করে থাকে সম্পূর্ণ অরাজনৈতিক জমিয়ত সংগঠন। আজমল ফাউন্ডেশন এবং ঈশা ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় রাজ্যব্যাপী এই মহতি কর্মযজ্ঞ চলছে বলে জানান সংগঠনের কর্মকর্তারা। বিগত দিনগুলোতে বন্যা পরিস্থিতি হোক কিংবা করোনা মহামারী, প্রত্যেকটি দুর্যোগে মানুষের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়েছে ত্রিপুরা জমিয়ত সংগঠন। মহিলাদেরকে মাসিক 3000 টাকা করে অ্যাকাউন্টে জমিয়ত উলামার পক্ষ থেকে দেওয়া হচ্ছে। এই সংগঠনের তত্ত্বাবধানে সময়ে সময়ে মানুষদের কাছে ঋণ দেওয়া হয়েছে, অসহায় মানুষদের ঘর ভাঙনিচে টিন দেওয়া হয়েছে, শীত বস্ত্র বিতরণ করা হয়েছে, খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। এই সংগঠনের বদৌলতে এই সংগঠন একটি অরাজনৈতিক সংগঠন।
তাছাড়া অসম ত্রিপুরা মিলে প্রায় 2500 বিধবা মহিলাদের 3000 টাকা করে ভাতা প্রদান এবং অসহায় পরিবারের ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী দিয়ে সাহায্য করে যাচ্ছে এই অরাজনৈতিক সংগঠনটি। সোমবার এই অনুষ্ঠানের মধ্য দিয়ে 70 জন দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। আগামী দিনেও তাদের এই ধরনের সামাজিক কর্মসূচি জারি থাকবে বলে জানিয়েছে তারা। আমি মোহাম্মদ এনামুদ্দিন, সাধারণ সম্পাদক ত্রিপুরা রাজ্য জমিয়তুল উলামা হিন্দ। এটা আমাদের জমিয়তুল উলামা হিন্দের একটা কর্মসূচি। আমরা আজমল ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় সারা ত্রিপুরাব্যাপী প্রায় 1500 কম্বল গরিব দুস্থ মানুষের মধ্যে বিতরণ করতে যাচ্ছি। এই অঙ্গ হিসেবে আজকের কদমতলার এই নটরাজ মুক্তমঞ্চে আমরা প্রায় 75 জন মানুষের মধ্যে, গরিব দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র কম্বল বিলি বন্টন করতে পেরেছি। আপনারা দেখেছেন ইতিপূর্বে এই কোভিড-19 প্রথম যখন লকডাউন শুরু হয়, আমরা সারা ত্রিপুরায় প্রায় 5000 মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বন্টন করেছি। আমরা বিগত শীতের মরশুমের সময় সারা রাজ্যব্যাপী প্রায় 2000 কম্বল বন্টন করেছি। কৈলাসহরে ভয়াবহ বন্যার সময়ে আমরা প্রায় 30 লক্ষ টাকার খাদ্য সামগ্রী আমরা সেখানে পৌঁছে দিতে পেরেছি। কদমতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। শিক্ষকদের লাগাতার গণ অবস্থানে প্রতিদিন রাতে দুষ্কৃতীরা হুমকি দিচ্ছে আন্দোলন প্রত্যাহার করার জন্য। এমনই অভিযোগ জানিয়ে সোমবার জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন প্রদান করল 10,323 জয়েন্ট মুভমেন্ট কমিটি। লাগাতার গণ অবস্থান চলায় প্রায় প্রতিদিন রাতেই দুষ্কৃতীরা এসে গণ অবস্থান তুলে নেয়ার জন্য হুমকি দিচ্ছে। তাই চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের নিরাপত্তার দাবি জানিয়ে জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। তিনি বিষয়টি দেখবেন বলেও তাদেরকে আশ্বাস দিয়েছেন। ডেপুটেশনের পর এই কথা জানান জয়েন্ট মুভমেন্ট কমিটির সদস্যা ডালিয়া দাস। মুভমেন্ট কমিটি 10,323-এর যে গণ অবস্থান চলছে, আপনারা তো জানেন আজকে 15 দিন চলছে। তো এই 15 দিনের মধ্যে আমাদের রাজ্যের সরকার প্রধান মহাশয় বলেছিলেন যে গণ অবস্থান করার বা গণতান্ত্রিক পথে আন্দোলন করার অধিকার সবারই আছে। সেই সুবাদে ওনারা আমাদেরকে কোনো জোর জবরদস্তি তুলবেন না বা কোনো কিছু সমস্যা করবেন না। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের সারা রাজ্যে এই কদিনের মধ্যে আমাদের 10,323 শিক্ষকদের বাড়ি বাড়ি গিয়ে, বাইক বাহিনী গিয়ে বিভিন্ন ভাবে হুমকি দেওয়া হচ্ছে, বাড়িতে আক্রমণ করা হচ্ছে। রাধানগর হয়েছে, গোলচক্কর হয়েছে, ধর্মনগর হচ্ছে, জিরানিয়া হচ্ছে, টুকলি হচ্ছে, বাদারঘাট হচ্ছে, উদয়পুর হচ্ছে। সারা রাজ্যের মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছে আমাদের 10,323। একদিকে উনি শিক্ষামন্ত্রী বলছেন যে আমাদের লোকজন নেই, পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, আরেকদিকে লোকগুলো বাড়িতে গিয়ে, বাইক বাহিনী গিয়ে আমাদের 10,323 শিক্ষকদের বাড়ি বাড়ি ভাঙচুর করছে, আক্রমণ করছে, হুমকি দিচ্ছে, আন্দোলনে এলে খারাপ হবে এরকম বলছে। ফলে আমরা আজকে এসপি সাহেবের কাছে দ্বারস্থ হয়েছি আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য। আমাদের গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার আছে, ওনারাই বলেছেন, সেই জন্যই আমরা আজকে ওনার দ্বারস্থ হয়েছি। উনি যেন অতি সত্বর ব্যবস্থা গ্রহণ করেন এবং আমাদের সমস্ত 10,323 শিক্ষকদের এবং শিক্ষক পরিবারকে নিরাপত্তার ব্যবস্থা করেন। এর জন্যই আজকে ডেপুটেশনে এসেছি আমরা জয়েন্ট মুভমেন্ট কমিটি 10,323 শিক্ষকদের পক্ষ থেকে। আর নয়তো আন্দোলন বৃহত্তর আকার ধারণ করবে বলে জানিয়েছেন তিনি। বিগত অনেক দিন যাবৎ ধরে চাকরি ফিরে পাবার আবেদন জানিয়ে আগরতলা সিটি সেন্টার স্থিত এলাকায় 10,323 জয়েন্ট মুভমেন্ট কমিটি গণ অবস্থান করে আসছে, কিন্তু সরকারের পক্ষ থেকে এখনো তাদের কোনো সাড়া দেয়া হয়নি। তারপরেও তাদের উপরে কে বা কারা প্রতি রাতেই বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করে আসছে, তাতে তাদের মনের ভেতরে ভয়ের সঞ্চার দেখা দিয়েছে। তাই তারা যাতে গণ অবস্থান মঞ্চে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন না হন, তার জন্যই তিনি আবেদন রাখেন পুলিশ আধিকারিকের কাছে। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। অপ্রচলিত রাবার গাছের বীজের গুঁড়ো মিশ্রিত খাওয়ার কম খরচে শূকরকে খাওয়ানোর পথ খুঁজে পেলেন রাজ্যের ছেলে পশু চিকিৎসক ডক্টর দীপ্তনু দাস। বর্তমানে মিজোরামে ডক্টর একে সামন্তের তত্ত্বাবধানে তিনি এই বিষয়ের উপর গবেষণা করছেন।
শূকরকে বাজারজাত খাবার না খাইয়ে অপ্রচলিত রাবারের বীজের গুঁড়ো মিশ্রিত খাবার খাইয়ে কম খরচে অধিক ফলনের পথ খুঁজে পেলেন রাজ্যের ছেলে পশু চিকিৎসক ডক্টর দীপ্তনু দাস। সম্প্রতি মিজোরামের কলেজ অফ ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ডারি থেকে অ্যানিম্যাল নিউট্রিশন বিভাগে ডক্টর একে সীমান্তের তত্ত্বাবধানে এই বিষয়ের উপর গবেষণা করেছেন তিনি। প্রসঙ্গত, ডক্টর দীপ্তনু দাসের বাড়ি রাজ্যের তেলিয়ামুড়ার তুইসিন্দ্রাই বাড়ি এলাকায়। বাবা দিলীপ কুমার দাস বিদ্যুৎ দপ্তরের একজন অবসরপ্রাপ্ত কর্মচারী, মা খেলারানী দাস স্বাস্থ্যকর্মী। আগরতলা আরকে নগর স্থিত কলেজ অফ ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ডারি থেকে তিনি ভিভিএসসি এবং এএইচ ডিগ্রি নেয়ার পর মিজোরামের কলেজ অফ ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ডারিতে 2018 সালে ভর্তি হন। সেখানে গাইড করেন ডক্টর একে সীমান্তের তত্ত্বাবধানে অ্যানিম্যাল নিউট্রিশনের উপর 2 বছরের মাস্টার ডিগ্রি করেন। এতে এফেক্ট ফিডিং রাবার সিড, মেল অন গ্রোথ, নিউট্রিয়েন্ট ইউটিলাইজেশন অ্যান্ড ব্লাড বায়োকেমিক্যাল প্যারামেট্রিক্স অ্যান্ড গ্রোয়িং পিগস এই বিষয়ের উপর গবেষণা করেন তিনি। এক সাক্ষাৎকারে দীপ্তনুবাবু জানান, ত্রিপুরায় রাবার উৎপাদন অনেক ভালো হয়, যা দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। এই রাবার বীজের খুব অল্প পরিমাণই কেবলমাত্র চারা উৎপাদনে ব্যবহৃত হয়, বাকি বীজগুলো গাছের নিচেই পচে যাচ্ছে। অথচ এই বীজেই রয়েছে প্রচুর পরিমাণ পুষ্টিকর পদার্থ। পাশাপাশি রয়েছে হাইড্রোসায়ানিক অ্যাসিডও, যা প্রাণীদেহে ক্ষতিকারক প্রভাব সৃষ্টি করে। আর এই হাইড্রোসায়ানিক অ্যাসিড থাকবার কারণেই এই বীজ সরাসরি ব্যবহার করা যায় না। ডক্টর দীপ্তনুবাবু গবেষণা করে দেখেছেন কি করে এই হাইড্রোসায়ানিক অ্যাসিড দূর করে শূকরের খাদ্য হিসেবে রাবারের বীজকে ব্যবহার করা যায়। এজন্য তিনি পদ্ধতি অবলম্বন করেছেন, যা 3টি ভাগে বিভক্ত। প্রথমত, রাবারের বীজের গুঁড়োকে ফুটিয়ে নিতে হবে, দ্বিতীয়ত ভিজিয়ে এবং তৃতীয়ত তাপ দিয়ে। তিনি জানান যে ভিজিয়ে এবং ফুটিয়ে সবচেয়ে বেশি এই অ্যাসিড হ্রাস হয় এবং শূকরের খাবার হিসেবে ব্যবহারের উপযোগী হয়ে ওঠে। এই 2 পদ্ধতির মাধ্যমে ফুটানো পদ্ধতিতে জ্বালানি খরচ লাগে। তিনি ফুটানোর পরিবর্তে সরাসরি রাবার বীজগুলোকে গুঁড়ো করে ভিজিয়ে শূকরের খাবার হিসেবে ব্যবহার করবার কথা বলেছেন। এই ক্ষেত্রে তিনি 20টি শূকরকে 4টি গ্রুপে বিভক্ত করে 3 মাস এনআরসি 1998 অনুযায়ী 4 ধরনের খাবার খাওয়ান, যার মধ্যে ভুট্টার পরিবর্তে ভিজানো রাবারের বীজের গুঁড়ো যথাক্রমে 0%, 10%, 20% এবং 30% ব্যবহার করেন। 3 মাস পর তিনি দেখেন 4টি গ্রুপের শূকরের গড় ওজনের বৃদ্ধি হয়েছে যথাক্রমে 35.31 কেজি, 39.96 কেজি, 40.41 কেজি এবং 38.26 কেজি। দেখা গেল সাধারণ খাবার খাওয়া গ্রুপের শূকরগুলোর তুলনায় রাবারের বীজ মিশ্রিত খাবার খাওয়া শূকরগুলোর ওজন 3 মাসেই অনেকটা বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে 20% রাবার মিশ্রিত খাবার খাওয়া শূকরগুলোর ওজন সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। গবেষণা চলাকালীন সময়ে নির্দিষ্ট সময় অন্তর অন্তর রক্ত এবং হজম ক্রিয়া পরীক্ষা করে দেখা যায় যে রাবার বীজের গুঁড়োয় কোনো ক্ষতিকারক প্রভাব নেই। গবেষণায় আরও দেখা গেল প্রতি কেজিতে সাধারণ খাবারের তুলনায় পরীক্ষণীয় গ্রুপের মোট খরচ উল্লেখযোগ্যভাবে অনেক কম। ডক্টর দীপ্তনু দাস অভিমত পেশ করেছেন যে রাবার বীজের গুঁড়ো একদিনে জলে ভিজিয়ে রেখে ভুট্টার পরিবর্তে সর্বোচ্চ 30% পর্যন্ত সাধারণ খাবারের সঙ্গে তা মিশিয়ে শূকরকে খাওয়ালে প্রতিপালকরা স্বল্প খরচে অধিক মুনাফা অর্জন করতে সক্ষম হবে। শূকরের খাদ্য হিসেবে রাবার বীজের ব্যবহার নিয়ে গবেষণা ভারতের মধ্যে এই প্রথম। এর আগে এ বিষয়ে কোনো গবেষণা কেউ করেনি। ফলে ডক্টর দীপ্তনু দাসের সাফল্যে আপ্লুত গোটা তেলিয়ামুড়াবাসী। তিনি আমাদের মাঝে আজ অন্যদের প্রেরণা। আমার রিসার্চের টপিক ছিল দ্য এফেক্ট অফ ফিডিং রাবার সিড মিল অন গ্রোথ, নিউট্রিয়েন্ট ইউটিলাইজেশন অ্যান্ড ব্লাড বায়োকেমিক্যাল প্যারামিটার্স অফ গ্রোয়িং পিগ। তো আমি আমার রিসার্চ কমপ্লিট করি কলেজ অফ ভেটেরিনারি সায়েন্সেস অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ডারি, সেন্ট্রাল এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, সেলেশিয়া হাইস্কুল। আর আমার গাইড ছিলেন ডক্টর একে সামন্ত স্যার। তো ওনার আন্ডারে আমি আমার রিসার্চ কমপ্লিট করি।
আমার এনিম্যাল নিউট্রিশন ডিপার্টমেন্ট থেকে, এবং আমার কোর্সও ছিল 1.5 বছরের এবং 6 মান্থের ছিল আমার রিসার্চটা। তো আমার গাইড আমাকে বলেন যে আমি চুজ করার জন্য একটা টপিক চুজ করার জন্য। তো আমি বললাম যে স্যার আমি পিগের উপরে করব। তো উনি বলেন যে কি করতে চান, তাহলে বললাম যে স্যার আমি রাবার সিড তো ত্রিপুরাতে প্রচুর সংখ্যক উৎপন্ন হয়, তো আমি ওইটাকে ইউটিলাইজ করে আমি পিগ ফিড হিসাবে ইউজ করতে চাই। তো আমি ত্রিপুরা থেকে প্রকিউর করি, সিডটাকে নিয়ে যাই এবং টেস্ট করি, এবং ওইটার যে নিউট্রিয়েন্টসগুলো আছে ওগুলো আমি টেস্ট করে দেখি। তো দেখার পর দেখলাম যে আমরা যে কমার্শিয়াল খাবারে যে ভুট্টাটা ইউজ করি, মেজ যেটা, ওইটার যেই প্রক্সিমেট ভ্যালুগুলা নিউট্রিয়েন্টসগুলো ওইটা আমার রাবার সিডের সাথে সেম হচ্ছে। তো রাবার সিডে এক্সট্রা যেটার জন্য রাবার সিডে ইউজ হচ্ছে না সেটা হলো হাইড্রোসাইনিক অ্যাসিড ওই রাবার সিডে আছে, যেটা which is having detrimental effect on the animal health, যার কারণে ওইটা ইউজ করতে পারছে না। তো আমি চেক করি যে কিভাবে ওই হাইড্রোসাইনিক অ্যাসিডটাকে রিডিউস করা যায় এবং পিগ ফিডের হিসাবে কিভাবে ব্যবহার করতে পারি। তো আমি 3টা মেথড ইউজ করি। 3টা মেথড ইউজ করার পরে আমি ফাইনালি ওভারনাইট সোকিং মেথডটা আমি ইউজ করে আমি আমার রিসার্চ কমপ্লিট করি। আমি 3 মাসের জন্য আমি রিসার্চ করি। আর এই রাবার সিডটা যে এটা সবাই ফেলে দেয়, তো ওইটার মধ্যে যে ইম্পর্টেন্সটা ওইটা কোনো কাজে আসছে না। তো আমি যদি ওইটাকে ইউজ করি তাহলে আশা করি যে সাধারণ যারা পিগ ফার্মাররা আছেন বা যারা রাবার প্ল্যান্টেশন যারা করছেন তারা ওইটা থেকে মুনাফা অর্জন করতে পারবে, এবং এই উদ্দেশ্যে আমি ওইটাকে কাজে লাগাই। আমি 3 মাসের আমি পিগ রিয়ার করি এবং আমি ওই রাবার সিড মিশ্রিত খাবারটা আমি ইউজ করি, এবং করার পর আমি প্রত্যেক সপ্তাহ অন্তর অন্তর আমি বডি ওয়েট নিতাম, এবং 1 মাস অন্তর অন্তর আমি ব্লাড কালেক্ট করে আমি অ্যানালাইসিস করে দেখতাম যে কোনো ক্ষতিকর প্রভাব দেখা দিচ্ছে কিনা বা কোনো হেলথের কোনো ইস্যু হচ্ছে কিনা। তো আলটিমেট রেজাল্ট যেটা আসলো যে দেখলাম যে বডি ওয়েট নর্মাল খাদ্য খাওয়ার পর যেই বডি ওয়েটটা আসছে ওটা থেকে অনেক গুণ না কিছুটা পরিমাণে বডি ওয়েট বেশি হচ্ছে। যেমন নর্মালি বডি ওয়েট আমার টোটাল বডি ওয়েটটা ছিল প্রায় 35 কেজি আমার গেইন হয়েছিল 3 মাসে, আর আমার ট্রিটমেন্ট গ্রুপগুলোতে 40 অ্যাভারেজ 40 এখানে প্রায় 5 কেজির মতন আমি গেইন হয়েছে এক্সট্রা। আর এটা গেল একটা সাইড। আর ইকোনমিক্স লাস্টে আমি চেক করি যে খরচটা কত যাচ্ছে। তো খরচ চেক করার পরে দেখলাম যে 1 কেজি পর প্রোডাকশন হতে যেই ফিড কস্টটা লাগছে ওই ফিড কস্টটা 20% লেস খরচ যাচ্ছে ইয়েতে রাবার সিড খাওয়ালে। তো এদিকে আমি ইকোনমিক্যালি বেনিফিট হচ্ছে, প্লাস আমার বডি ওয়েট এক্সট্রা বডি ওয়েট গেইন হচ্ছে। আর ওইদিকে ব্লাডটা যখন টেস্ট করি তখন দেখতে পাই যে সবগুলো প্যারামিটার সেম, সবগুলো ঠিকই ছিল। আর একটাতে যেটা ছিল কোলেস্টেরল লেভেল, এটা খুবই ইম্পর্টেন্ট। তো ওই কোলেস্টেরল লেভেলটা সিগনিফিকেন্টলি ডিক্রিজ হচ্ছে, কোলেস্টেরল লেভেলটা ব্লাডের ডিক্রিজ হচ্ছে, যেটা মানুষের যখন পরটাকে কনজিউম করবে তখন অবভিয়াসলি এটা বেনিফিট হবে হিউম্যানের ক্ষেত্রে। তো ওভারঅল আমার রিসার্চের সবগুলাই পজিটিভ রেজাল্ট এসছে। আমি এটা এক্সপেক্ট করিনি যেটা আমার এত পজিটিভ পাবো, যে গ্রোথ ইনক্রিজ হবে বা এগুলো। তো আমি জাস্ট এটা ইউজ করেছিলাম যাতে অ্যাটলিস্ট এই রাবার সিডটাকে কাজে লাগাতে পারবো। তো আমার যদি গ্রোথও না হতো, ইকোনমিক বেনিফিটও না হতো, সেম যদি থাকতো, তবুও আমি আমার রিসার্চ সার্থক। তো লাস্টে দেখতে পেলাম যে গ্রোথও হচ্ছে, প্লাস পয়সাও কম খরচ যাচ্ছে, প্লাস ব্লাডেরও তেমন কোনো হেলথের কোনো ইস্যু নেই। তো ওভারঅল আমি রিসার্চটা করে আমি হ্যাপি। তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের 45তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজধানীর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হয় মেগা ক্রেডিট ডেলিভারি ক্যাম্প। প্রদীপ প্রজ্বলন করে এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
কোনো রাজ্যের উন্নয়নের জন্য অর্থ বড় ভূমিকা পালন করে আর অর্থের সিংহভাগ ব্যাংকগুলোর কাছে থাকে। রাজ্যের গ্রামীণ ব্যাংকে জমা আছে 7,558 কোটি 68 লক্ষ টাকা আর ঋণ গ্রহণ করেছে 2,563 কোটি টাকা, কিন্তু মধ্যে যে জমা টাকা এবং ঋণের গ্যাপিং রয়েছে সেটা পূরণ করতে হবে ব্যাংককে, কারণ যত ঋণ ব্যাংক প্রদান করতে সক্ষম হবে তত রাজ্যের উন্নয়ন হবে। সেদিকে গুরুত্ব দিয়ে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের 50% লক্ষ্যমাত্রা নিতে হবে বলে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের 45তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মেগা ক্রেডিট ডেলিভারি ক্যাম্পে মুখ্যমন্ত্রী এমনটাই বক্তব্য রাখেন। আর শপথ নেওয়ার জন্য গ্রামীণ ব্যাংকের কাছে আছে 7,500 কোটি টাকা জমা করে 2,500 কোটি টাকা মাত্র লোনের মাধ্যমে যায়। তো আমি বললাম যে 50% কমসে কম লোন দিতে হবে, তাহলে বাকি যে 1,500-2,000 কোটি টাকা লোন তো কোথায় দেব, কোন সেক্টরে দেব? एक तो अगरबत्ती सेक्टर दिन, बैम्बू होटले दिन, हैंडीक्राफ्ट हैंडलूमे दिन, कारण की त्रिपुरा सरकारी आशा कर्मी থেকে নিয়ে অঙ্গনবাড়ি দিদির যে সিল্কের শাড়িগুলো আগে পলিস্টার শাড়ি বাইরে থেকে আসতো সেগুলো এখন আমাদের হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফটের দিদিরা বা এমএসএমই গ্রুপ হোক, সেলফ হেল্প গ্রুপ হোক আর তাঁতিরা হোক, বাড়িতে যেটা তৈরি করছে ত্রিপুরার ভোকাল ফর লোকাল সেটাই আমরা সাপ্লাই দেব, লাখো শাড়ি সাপ্লাই দেব। তাহলে যারা এই কাজ করছে বুনকার আছে তাদেরকে লোন দেন। তিনি আরও বলেন যে গ্রামীণ ব্যাংক জনজীবনের উন্নয়নের স্বার্থে কাজ করে চলেছে। অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে গ্রামীণ ব্যাংকের 45তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী ঋণ যারা গ্রহণ করবেন গ্রামীণ ব্যাংক থেকে তাদের হাতে চেক সহ মানপত্র তুলে দেন। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যের মুখ্যমন্ত্রী 45তম গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী গ্রামীণ ব্যাংককে কিভাবে জনগণের কাছে যেতে হবে এবং ঋণ দানের সংখ্যা আরও বাড়াতে হবে সে বিষয়ে ব্যাংকের চেয়ারম্যান সহ অন্যান্য কর্মীদেরকে তিনি জানিয়ে দেন, যাতে করে গ্রামীণ ব্যাংক সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা রাজ্যের নাম উজ্জ্বল করতে পারে এবং আগামী 2-3 বছরের মধ্যে গ্রামীণ ব্যাংকের জন্য আরও ভালো সংখ্যক ঋণ দিতে পারবে সেদিকে নজর রাখবার বিশেষভাবে আহ্বান রাখেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। খ্রিস্টান ধর্মাবলম্বীদের শ্রেষ্ঠ উৎসব বড়দিন উপলক্ষে উপচে পড়া ভিড় দেখা গেল তেলিয়ামুড়া বাজারে। কেকের দোকানগুলিতেও দেখা গেল বেশি পরিমাণে কেক তৈরি করা হচ্ছে আসন্ন বড়দিন উপলক্ষে। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা, এরপরই খ্রিস্টান ধর্মাবলম্বীদের শ্রেষ্ঠ উৎসব বড়দিন বা প্রভু যীশু খ্রিস্টের পবিত্র জন্মদিন। এই বড়দিনকে কেন্দ্র করে জমে উঠেছে তেলিয়ামুড়ার বাজার। সোমবার তেলিয়ামুড়া হাটবারের দিন লক্ষ্য করা গেল খ্রিস্টানদের পবিত্র উৎসব বড়দিনকে সামনে রেখে বিভিন্ন সামগ্রী ক্রয় করতে এবং অন্যান্য দিনের তুলনায় ছিল ক্রেতা সাধারণের উপচে পড়া ভিড়। বাজারে অন্যান্য দিনের তুলনায় যে চিত্র ছিল তা থেকে স্পষ্ট যে এর মধ্যে অধিকাংশ গ্রাহকদের উদ্দেশ্যই হল বড়দিন উপলক্ষে কেনাকাটা করা। দেখা গেল তেলিয়ামুড়া বাজারের দোকানিরাও বড়দিন উপলক্ষে বিভিন্ন পসরা সাজিয়ে বসে রয়েছেন, যেমন রয়েছে বড়দিন উপলক্ষে ক্রিসমাস ট্রি, সেন্ট্রার পোশাক, সেন্ট্রার টুপি সহ অন্যান্য আনুষাঙ্গিক জিনিসপত্র। তাছাড়া কেকের দোকানগুলোতে গেলেও প্রত্যক্ষ করা গেল অন্যান্য সময় থেকে বেশি পরিমাণে কেক প্রস্তুত করা হচ্ছে আসন্ন বড়দিন উৎসবকে সামনে রেখে। অন্যান্য বছরের মতো এবছর করোনা অতিমারির কারণে বড় আকারে কোথাও কোনো সমাবেশ না হলেও তবুও ছোট পরিসরে তাদের এই পবিত্র দিনটিকে যাতে কোনোভাবেই আনন্দে ভাটা না পড়ে সে আশা নিয়েই মূলত তাদের বাজারে আসা। তবে বলা বাহুল্য যে খ্রিস্টানদের যে উৎসব বড়দিন তা এখন আর শুধুমাত্র খ্রিস্টান ধর্মাবলম্বীদের মধ্যে সীমাবদ্ধ নয়, এখন বিভিন্ন ধর্মাবলম্বী লোকের সমাগম পরিলক্ষিত করা যায় অন্যান্য বছরগুলোর মতোই। এবছর কিন্তু লোক সমাগমের যে চিত্র ফুটে উঠেছে তেলিয়ামুড়া বাজার থেকে
আমাদের লেন্সে তা থেকে মনে হচ্ছে যে এই উৎসব সকল ধর্মাবলম্বীদের উৎসব। ভালো অর্ডার ওই তো এখন তো অর্ডার চলছে, তারপরে কোভিড-19-এর মধ্যে আমাদের যে সেল যেটা আশা করেছিলাম যে ভালো হবে না, কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি ভালো হবে। পেস্ট্রি কেক টেকও পাওয়া যায় মোটামুটি, আশা করি ভালো হবে। তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। দীর্ঘ সমস্যার অবসান ঘটিয়ে অবশেষে পাথারকান্দির দ্বিতীয় বাইপাস সড়কের শিলান্যাস হলো। প্রায় কোটি টাকা বাজেটের এই বাইপাস সড়কটি শিলান্যাস করেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল। আসামের পাথারকান্দিতে দ্বিতীয় বাইপাস সড়কের শুভ শিলান্যাস করলেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল। দীর্ঘ জটলার অবসান ঘটিয়ে অবশেষে সোমবার মহেন্দ্রক্ষণে জনগণের বহু প্রত্যাশিত পাথারকান্দির দ্বিতীয় বাইপাস সড়কের শুভ শিলান্যাস করলেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল। বিধায়কের উপস্থিতিতে লোয়ারপুয়া ব্লকের ডেঙ্গারবন্ধ হাতিখিরা বাইপাস সড়কের আনুষ্ঠানিকভাবে শুভ শিলান্যাস করা হয়। প্রায় কোটি টাকা ব্যয়ে প্রস্তাবিত এই বাইপাস সড়কটির কাজ আগামী ডিসেম্বর মাসের মধ্যে ৮০% শেষ হবে বলে জানান দায়িত্বপ্রাপ্ত নির্মাণ সংস্থা বিন্নি কনস্ট্রাকশন গ্রুপের প্রজেক্ট ইঞ্জিনিয়ার সুমন্দ্রনীল দেব। পাশাপাশি সমান্তরালভাবে পুয়ামারা থেকে চুরাইবাড়ি পর্যন্ত অসম ত্রিপুরা ৮ নম্বর জাতীয় সড়কের মেরামতের কাজও জোর কদমে চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন নির্মাণ সংস্থার বাস্তুকার। সোমবার পাথারকান্দির ডেঙ্গারবন্ধে এই সড়ক শিলান্যাস পর্বে বিধায়ককে পাশে বসিয়ে পূর্ত বিভাগের করিমগঞ্জ সমষ্টির ইঞ্জিনিয়ার বিষ্ণুপ্রসাদ দাস জানান, মোট ৩ কিলোমিটার এই সড়কের জন্য কেন্দ্রীয় সরকার ১,২৪,০০,০০০ টাকা মঞ্জুর করেছে এবং আগামী ২০২১-এর মার্চ মাসের মধ্যে এই কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলে তিনি আশাবাদী। এদিকে নির্মাণ সংস্থার প্রজেক্ট ইঞ্জিনিয়ার আরও জানান যে লোয়ারপুয়া বাইপাসের কাজ আজ থেকে পুরোদমে শুরু হয়ে গিয়েছে। এই রোডে সড়ক তৈরির পাশাপাশি 15টি কালভার্ট বসানো হবে। এতে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন। এদিকে এই সড়ক শিলান্যাস করতে এসে স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল তার বক্তব্যে বলেন, পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে বিজেপি সরকার ক্ষমতায় এসে যাবতীয় প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করে চলেছে। ফলস্বরূপ পাথারকান্দি বাইপাস সড়কের শুভ দ্বারুদ্ঘাটনের পক্ষকালে এই লোয়ারপুয়া বাইপাস সড়কের শুভ সূচনা হয়ে গেল। এটা একটা রেকর্ড। অতীতে তথা বিগত বিধায়কের সময়ে এমন কাজের নজির নেই পাথারকান্দিতে। জনগণ পাশে থাকায় সমষ্টির উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে বলে অকপটে স্বীকার করলেন বিধায়ক। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোপাল চাঁদ, কানু সেম, আকুড়া শঙ্কর প্রসাদ, লোহার হরিকেশ, নন্দী কিশোর চৌধুরী, আব্দুল রুফ প্রমুখরা। প্রসঙ্গত উল্লেখ্য যে গত প্রায় 4 বছর আগে লোয়ারপুয়া মোটর স্ট্যান্ড এলাকায় যানজট কম করতে এই বাইপাস সড়কের শুভারম্ভ হয় এনআরএসএস নির্মাণ সংস্থার হাত ধরে। পরে বিষয়টি নিয়ে হাতিখিরা বাগানের মালিক পক্ষ থেকে বচসায় জল গড়ায় মহামান্য গুয়াহাটি হাইকোর্ট পর্যন্ত। পরে দীর্ঘ আইনি জটলা শেষে সোমবার দিনে যথাস্থানে বাইপাস সড়কের কাজ শুরু হওয়াতে এলাকার জনগণ অত্যন্ত খুশি। লোয়ারপুয়া চুরাইবাড়ি আপনারা দেখেছেন যে বিগত কতদিন আগে আমাদের পাথারকান্দি বাইপাস আমরা ওপেনিং করেছি। এখন আমরা আজকে এটা শুভ শিলান্যাস হলো, যেটা লোয়ারপুয়া বাইপাস। এটা এখান থেকে টোটাল ত্রিপুরার গাড়ি আপনার এই বাইপাস দিয়ে চলাফেরা করে। আর এদিকে হাতিখিরার ভিতরে যে আমাদের লোয়ারপুয়া শিবেরগুল এলাকায় এদিকে যাতে মানে হেভি ভেহিকলসগুলো না চলে তার জন্য এটা দ্বিতীয় বাইপাস। তাই সর্বপ্রথমে আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল মহাশয়কে এবং আমাদের জেলার আহ্বায়ক তথা পিডব্লিউডি দপ্তরের মাননীয় মন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আমি ধন্যবাদ জানাই যে পাথারকান্দির দ্বিতীয় বাইপাস স্যাংশন করার জন্য। এবং অত্যন্ত আনন্দ লাগছে যে আজকে আমরা এই 4.5 বছরের টেনিয়রে আমরা পাথারকান্দির রাস্তাঘাটে আমূল একটি পরিবর্তন হয়েছে। তাই আমরা সর্বপ্রথম আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী এবং পিডব্লিউডি দপ্তরের মন্ত্রী মাননীয় হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে ধন্যবাদ জানাই পাথারকান্দিবাসীর পক্ষ থেকে। বাইপাসে আজকে আমরা আমাদের কাজ স্টার্ট করেছি
এই কাজ লয়পুয়া বাইপাসের টোটাল লেংথ হলো 3 কিলোমিটার, যা প্রথম টেঙ্গারবন্ড থেকে শুরু হয়ে ওদিকে গিয়ে 20 নম্বরে গিয়ে লাগবে। এখন আমাদের স্টার্টিং পয়েন্ট থেকে লয়পুয়া বাইপাসের কাজ শুরু করেছি, যা আমাদের টার্গেট হলো যে নেক্সট সিজন যাতে নেক্সট ডিসেম্বরের ভিতরে আমরা ওটা থ্রু করে দিতে পারি। এটার মধ্যে স্ট্রাকচারাল ওয়ার্কস আছে অনেক, 5 কিলোমিটার 15টা কালভার্ট আছে, তারপর 3 কিলোমিটার রোড লেংথ। আর যা আমরা টার্গেট নিয়েছি এই সিজনের ভিতর আমরা যাতে অ্যাটলিস্ট আমরা জিএসপি করে রাখতে পারি। স্ট্রাকচারাল ওয়ার্কস এই রেইনি সিজনে চলতে থাকবে। আর বাকি তো যেটা কাজ আছে পিছনের পোর্শনটা টোরাইবাড়ি স্ট্রেসটা ওটাও চলবে। আর লোয়ার বাইপাসটা থ্রু করে দেবো আমরা নেক্সট সিজনটি উইদিন ডিসেম্বর আমাদের টার্গেট। 1 মাস এদিক সেদিক হতে পারে। আর আজকে থেকে আমাদের এই মাটি স্টার্ট হয়েছে। হ্যাঁ, লোয়ার বাইপাসের অ্যামাউন্টটা এক্স্যাক্টলি নেই, কেন ওটা অন্য আরও ল্যাংথের সাথে এটা আছে, স্টেজটা ইনক্লুড আছে। তাই আমাদের টোটাল প্রজেক্ট যেটা আমাদের কুয়ামারা থেকে শুরু হয়েছে আপ টু চুরাইবাড়ি পর্যন্ত, এটার অ্যামাউন্ট হলো 127.57 করোড়। কদমতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। দিল্লিতে কৃষক আন্দোলনের সমর্থনে এবং কৃষকদের আর্থিক সাহায্য করতে মালদায় অর্থ সংগ্রহ শুরু করল সিপিআইএম। কেন্দ্রীয় নয়া কৃষি আইন, নয়া বিদ্যুৎ মাশুল এবং নয়া শ্রম আইন বাতিলের দাবিতে এবং দিল্লিতে আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়িয়ে আর্থিক সাহায্য করতে পশ্চিমবাংলার মালদায় অর্থ সংগ্রহের কাজ শুরু করল রাজ্য সিপিআইএম। সোমবার মালদা শহরের মাধবনগর এলাকার বিভিন্ন পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি ঘুরে অর্থ সংগ্রহ অভিযান করেছে দলের ইংরেজ বাজার শহর এলাকা কমিটির সদস্যরা। সিপিআইএম নেতৃত্বরা জানিয়েছেন, সংগৃহীত অর্থ আন্দোলনকারী কৃষকদের কাছে পাঠানো হবে। আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী 1 নম্বর ওয়ার্ড শাখার পক্ষ থেকে আমরা সংগ্রামী তহবিলে নেমেছি। এই মুহূর্তে রাজ্য এবং দেশে মানুষ যে অসহায় অবস্থায় আছেন, আর্থিকভাবে সাধারণ মানুষ ব্যাপকভাবে পিছিয়ে পড়েছেন, বেকারদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই। এসএসসি থেকে শুরু করে প্রাইমারি চেক বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া বন্ধ। আপার প্রাইমারি সেই ক্ষেত্রেও কিন্তু রাজ্য সরকারের ভুল নীতির ফলে সেই ক্ষেত্রেও কিন্তু নিয়োগটা বন্ধ হয়ে গেল। এক্ষেত্রে রাজ্য অথবা দেশের মানুষ, বেকার যুবক যুবতীরা অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে আছেন। তারা তাদের কর্মসংস্থানের চিন্তাভাবনা নিয়ে অত্যন্ত ব্যতিব্যস্ত হয়ে আছেন। এই জায়গায় দাঁড়িয়ে আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী 1 নম্বর ওয়ার্ড শাখার পক্ষ থেকে সারা ওয়ার্ড এলাকায় আমরা সংগ্রামী তহবিলে গণ অর্থ সংগ্রহ করছি এবং প্রত্যেকটা মানুষের বাড়িতে আমরা পৌঁছে যাচ্ছি এবং তাদের কাছে সাধ্যমতো আর্থিক সহযোগিতা চাইছি। মালদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। চাকরি দেওয়ার প্রলোভন দিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল মামা শ্বশুরের বিরুদ্ধে। ঘটনা মালদার হরিশ্চন্দ্রপুরে। জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়ে কোনো লাভ না হওয়ায় মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন ধর্ষিতা গৃহবধূ। চাকুরির প্রলোভন দিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল মামা শ্বশুরের বিরুদ্ধে। জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। পুলিশ গ্রেফতার করছে না অভিযুক্তকে বলে অভিযোগ। গৃহবধূ এবং তার স্বামীকে খুনির হুমকিও দিচ্ছে অভিযুক্ত। মুখ্যমন্ত্রীর দ্বারস্থ ধর্ষিতা গৃহবধূ। ঘটনা পশ্চিমবাংলার মালদার হরিশ্চন্দ্রপুরে। ওই ধর্ষিতা গৃহবধূর অভিযোগ, মুজিবুর রহমান চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করে। এই কথা কাউকে বললে তাকে এবং তার স্বামীকে প্রাণে মেরে ফেলা হবে বলেও হুমকি দেয় অভিযুক্ত। পুলিশকে ঘটনা জানিয়েও কোনো লাভ হয়নি। তাই সোমবার পুলিশ সুপার এবং মুখ্যমন্ত্রীকে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন সেই গৃহবধূ। এই বিষয়ে ধর্ষিতার আইনজীবী মৃত্যুঞ্জয় দাস জানান, চাকরির প্রলোভন দিয়ে সিগনেচার বাকি আছে বলে বাড়িতে ডেকে নিয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করে তার মামা শ্বশুর। ঘটনার পর থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করা হলেও কোনো লাভ হয়নি। স্থানীয় থানায় জানানোর পরও পুলিশ কোনো ব্যবস্থা না নেয় শেষমেশ সোমবার পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন ধর্ষিতা গৃহবধূ। আপনাকে কি চাকরি দেওয়ার নাম করে ধর্ষণ করেছে? হ্যাঁ, আমাকে ধর্ষণ করেছে। চাকরি দেওয়ার নাম বলে কিনা আমি যখন বলেছি না আমি এ কাজ করতে পারবো না, আমাকে ধরে নিয়েছে, আমার কাপড় ছিঁড়ে দিয়েছে, সায়া ছিঁড়ে দিয়েছে, ব্লাউজ ছিঁড়ে দিয়েছে, আমাকে ধর্ষণ করেছে। ধর্ষণ করার পরে আমাকে বলছে যে তুই যে খবর বলিস তোকেও মেরে ফেলবো, তোর স্বামীকেও মেরে ফেলবো। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।